সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। শুরুতেই আমরা কিছু শেয়ারের নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব গত সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার যে গেইনার প্রতিষ্ঠানের শীর্ষে ছিল নুরানি ডাইং। এই প্রতিষ্ঠানটির সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। এই নুরানি ডাইং কিন্তু নানা ঘটনায় কিন্তু বিতর্কিত রয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কারখানা বন্ধ, উৎপাদনে নেই এবং নানা ধরনের নেগেটিভ। তা সত্ত্বেও কিন্তু এই প্রতিষ্ঠানটি টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে বৃহস্পতিবার। সুতরাং এই প্রতিষ্ঠানটি কী কারণে হঠাৎ করে বাড়লো এর কিন্তু নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে গত যে ফার্স্ট কোয়ার্টারে দেখা যায় লোকসানে ছিল 47 পয়সা, তারপর সেকেন্ড কোয়ার্টারে লোকসানে ছিল 32 পয়সা, থার্ড কোয়ার্টারে 28 পয়সা, এরকম কিন্তু লোকসানে ছিল প্রতিষ্ঠানটি। এরপর মার্কেট রিটার্নও কিন্তু গত এক বছরে -37.14% এবং গত 6 মাসেও মার্কেট রিটার্ন 37.14%। আর প্রতিষ্ঠানটির গত অর্থ বছরের যে সর্বশেষ অর্থ বছরে 41 পয়সা লোকসানে ছিল। এর পি রেশিওর কোনো তথ্য নেই। ফ্রি ফ্লোট শেয়ার আছে 69.07%। আর এই প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডিংয়ের দেখা যায় যে 51.79% রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে, আর 30.93% স্পন্সর ডিরেক্টরদের কাছে এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে 17.28%। এই ছিল নুরানি ডাইং সংক্রান্ত। আর ক্রাফটসম্যান এটা হলো এসএমই মার্কেটের। তারপর আমরা রূপালী ব্যাংক যদি দেখি, রূপালী ব্যাংকও কিন্তু টপ গেইনারের সেকেন্ড অবস্থানে ছিল গত বৃহস্পতিবার। 9.52% বেড়ে 27 টাকা 60 পয়সা সর্বশেষ লেনদেন হয়। গত 6 মাসে মার্কেট রিটার্ন কিন্তু এটার পজিটিভ 5.75%। আর গত এক বছরও কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটি 9.52%। সুতরাং রূপালী ব্যাংকে ব্যাংক খাতের যে শেয়ারগুলোর দেখা যায় নেগেটিভ প্রবণতা, এটা কিন্তু একটা পজিটিভ শেয়ার লক্ষ্য করা যাচ্ছে এর স্ট্যাটিস্টিক্সে। গত এক বছরে এই শেয়ারটি কিন্তু 22 টাকা 70 পয়সা থেকে 45 টাকা 50 পয়সায় ওঠানামা করে, সেখানে কিন্তু 27 টাকা 60 পয়সায় আছে। অর্থাৎ গত এক বছরের ভিতরে কিন্তু প্রায় অর্ধেক দামে রয়েছে বর্তমানে। এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় রয়েছে 61 পয়সা সর্বশেষ অর্থ বছরে এবং পি রেশিও 45.25, অর্থাৎ পি রেশিও কিন্তু অনেকটাই বেশি। আর ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 9.81%। এই প্রতিষ্ঠানটি একটি সরকারি প্রতিষ্ঠান। এর 90.19% শেয়ার রয়েছে, অর্থাৎ 90.19% শেয়ার রয়েছে গভর্নমেন্টের কাছে, আর শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 6.44%। আর বাকি যেই 3.37% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। এরপর আমরা যদি দেখি যে অ্যাপেক্স ফুটওয়্যার, এই প্রতিষ্ঠানটিও টপ গেইনারে 3 নম্বরে ছিল। এই প্রতিষ্ঠানটি কিন্তু 8.72% বেড়েছে সপ্তাহের শেষ কার্য দিবসে। 234 টাকা 30 পয়সায় লেনদেন হয় অ্যাপেক্স ফুটওয়্যারের। অবশ্য মার্কেট রিটার্ন গত এক বছরের নেগেটিভ 16.05%, আর গত 6 মাসে কিন্তু 9.36% নেগেটিভ। সর্বশেষ ইপিএস ছিল 12 টাকা 86 পয়সা, আর পি রেশিও 18.22, অর্থাৎ পি রেশিও দিক দিয়ে কিন্তু এটা ঝুঁকি মুক্তই বলা যায়। আর শেয়ার প্রতি আয়ও কিন্তু এই প্রতিষ্ঠানটির ভালো, 12 টাকা 80 পয়সা শেয়ার প্রতি আয়। আর যদি দেখি যে গত এক বছরে এই প্রতিষ্ঠানটির শেয়ার দর 210 টাকা থেকে 338 টাকায় ওঠানামা করেছে। আর এরপরে যদি দেখি যে সিএনএ টেক্সটাইল রয়েছে, সিএনএ টেক্সটাইল কিন্তু এটাও একটি বিতর্কিত শেয়ার। এই শেয়ারটি নিয়েও কিন্তু নানা ধরনের তথ্য ছিল এবং এই প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর 60 টাকা 50 পয়সার সর্বশেষ কার্য দিবসে লেনদেন হয়েছে, অর্থাৎ আর দাম বেড়েছে প্রায় 7.14% দর বেড়েছে। গত 6 মাসে মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে প্রতিষ্ঠানটির 26.47% নেগেটিভ, আর গত এক বছরও নেগেটিভ 26.47%।
শেয়ার প্রতি আয় হয়েছে সর্বশেষ অর্থ বছরে 19 পয়সা, আর পি রেশিও 39.47। এই প্রতিষ্ঠানটির শেয়ার ধারণের যদি তথ্য দেখি, যে সাধারণ বিনিয়োগকারীদের কাছেই রয়েছে 62.19% শেয়ার, তারপরে স্পন্সর ডিরেক্টরদের কাছে 22.14%, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে কিন্তু 15.67%। এখন বাজেট পরবর্তীতে শেয়ার বাজার সংক্রান্ত যেই তথ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যেই সংবাদটি রয়েছে, তার যে এবারের বাজেট শেয়ার বাজারের জন্য ইতিবাচক বললেন অর্থমন্ত্রী। বলেছেন যে আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনের উপর কোনো কর বসবে না। উনি এইভাবে দেখছেন যে অনেকেই বলছে যে 50 লাখ টাকার অধিক মুনাফার উপর, কিন্তু 50 লাখ টাকা যারা মুনাফা করবে তাদের জন্য কিন্তু এই গেইন ট্যাক্স দিতে হবে না। এটার জন্য উনি এটাকে পজিটিভলি দেখছে। আসলে যারা বড় বড় ধরনের বিনিয়োগকারী তারা 50 লাখ টাকার অধিক যদি ব্যবসা করে বা মুনাফা করে, তাহলে তাদের উপর গেইন ট্যাক্স বসানোর কথা বলেছেন। তো উনি এটাকে পজিটিভলি দেখছেন। যে এখন আমরা তারপরে দেখব যে করারোপের পুঁজিবাজারের প্রভাব দেখছেন না এনবিআর চেয়ারম্যানও কিন্তু এটার বলেছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন যে ক্যাপিটাল মার্কেট যে সমস্যা অন্য কোথাও। অনেকেই মনে করেন যে ক্যাপিটাল মার্কেটের জন্য ইফেক্টিভ টুলস অনলি ডিউটি রেট কমিয়ে রাখা। এটা দীর্ঘদিন কমিয়ে রাখা হয়েছিল, তাতে ক্যাপিটাল মার্কেট ফুলে পেঁপে খুব বেশি ভালো অবস্থায় কি ছিল। আগে অনেক বেশি কর সুবিধা দেওয়া হয়েছিল, তার রেজাল্ট ছিল আমরা খুব বেশি ভালো দেখতে পেয়েছি ক্যাপিটাল মার্কেটে। উনি প্রশ্ন রাখছেন যে আসলে তো এই সুবিধাটা আগেও ছিল, তার ফলে কিন্তু ক্যাপিটাল মার্কেট কিন্তু ফুলে ফেপে বা অত ভালো অবস্থানে যায় নেই। সুতরাং ক্যাপিটাল মার্কেটে এই যে ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্সটার আরোপে হয়েছে, এটার উপর উনি ওইরকম প্রভাব দেখছেন না, যে এটার উপর পুঁজিবাজারে কোনো ধরনের এটার কোনো পুঁজিবাজারের অন্য কিছুতে সমস্যা দেখতে পেয়েছেন। উনি অন্য কথা বলেছেন যে এটার ফলে কিন্তু পুঁজিবাজার কোনো নেগেটিভ কিছু আসবে না। উনি বলেছেন যে আপনারা সবসময় মনে করেন যে শুধু বুঝি কর ছাড়াই ক্যাপিটাল মার্কেট গ্রো ভালো করবে। ক্যাপিটাল মার্কেটে কর ছাড়ের এই চর্চা তো দীর্ঘ সময় ছিল। এখন যেটি রয়েছে, আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে। কর ছাড়ের যে জায়গাটি রয়েছে সেটা আস্তে আস্তে আমাদের কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে আছে। সেটার একটি প্রক্রিয়া হলো কর ছাড়ের জায়গাটা কমিয়ে আনা। এই অনুষ্ঠানে ছিলেন। আর এদিকে অ্যাপেক্স ফুটওয়্যারের জমির দাম 3.5 গুণ বেড়েছে, এর একটি খবর ছিল, পজিটিভ খবর। আর ইতিবাচক রিটার্নে কিন্তু শীর্ষে ছিল চামড়া খাত গত সপ্তাহে, আর তারপরে হলো লেনদেনে ছিল ওষুধ ও রসায়ন খাত। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স সামান্য কমেছে গত সপ্তাহে, তবে আলোচ্য সপ্তাহে এক্সচেঞ্জটিকে দৈনিক গড় লেনদেন বেড়েছে 16%। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অবশ্য সূচক ও লেনদেন দুটিই কিন্তু কমেছে। পুঁজিবাজার যে পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় যে সর্বশেষ গত মে মাসের প্রথম সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ও লেনদেন ইতিবাচক ছিল। এরপর বাকি 3 সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল পুঁজিবাজার। সর্বশেষ গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় 3% কমে 5,237 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে শেষে যা ছিল 5,252 পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস30 সপ্তাহের ব্যবধানে 9% কমে 1,858 পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া মোট 412টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে 167টির, কমেছে 204টির, আর অপরিবর্তিত ছিল 22টির দর। এছাড়া লেনদেন হয়নি 19টির। গত সপ্তাহের উত্থানের সবচেয়ে বেশি অবদান রেখেছিল বিকন ফার্মাসিউটিক্যালস, তারপর প্রাইম ব্যাংক, ফরচুন সুজ, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংকের শেয়ার। ডিএসসিতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন 452 কোটি টাকার হয়েছে, যেখানে আগের সপ্তাহে ছিল 390 কোটি টাকা, অর্থাৎ গড় লেনদেন কিন্তু বেড়েছে। মোট লেনদেন হয়েছে গত সপ্তাহে 2,258 কোটি টাকার শেয়ার, যেখানে আগের সপ্তাহে ছিল 1,951 কোটি টাকার শেয়ার, অর্থাৎ গড় লেনদেনও বেড়েছে। আর খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে যেই খাতগুলোর শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত, দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত, তারপরে লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল হলো বস্ত্র খাত।
এরপর চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর ইতিবাচক রিটার্নের শীর্ষে ছিল চামড়া, তারপরে জীবন বীমা, তারপর তথ্য প্রযুক্তি খাত। এই 3 খাতে ইতিবাচক রিটার্নে ছিল। আর সিএসিতে সার্বিক সূচক গত সপ্তাহে কমেছে 0.83%, আর 3% কমে 14,967 পয়েন্টে দাঁড়িয়েছে। এই ছিল বাজারের সার্বিক অবস্থা। অর্থাৎ আমরা বলতে পারি যে পুঁজিবাজারে যে বাজেট ঘোষণার পরে যেই কথাটা বলা হচ্ছে যে ক্যাপিটাল গেইনে এটা বলছে যে অর্থমন্ত্রীও বলছেন এবং এনবিআর চেয়ারম্যান বলছেন, মূল কথা যে এটা কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। সুতরাং আমরা দেখি এখন কাল হয়তো প্রথম কার্যদিবসে বাজার কোন ট্রেন্ডে আসে, তারপর পরিষ্কার হবে বিষয়গুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।